আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হোটেলের সামনে আসতেই হঠাৎ কতগুলো বখাটে ওদের সামনে দাঁড়ালো। নন্দিনীকে ভেজা অবস্থায় দেখে বখাটেগুলো বাজেভাবে হাসতে লাগলো। বখাটেতে লিটার হাতে একটা পিকচার, লিটার হাতে পিক আর নন্দিনীকে বারবার দেখছে। নন্দিনী আতঙ্কিত হলো। লিটার বলল, ছবিতে এক সামনে আর এক, ব্যাপার কি? মহিলা মনে হচ্ছে আমাদের সাথে ফাইজলামি করছে। মাইয়া তো দেখে দেখতে হুড়পড়ির মতো। সাথে একটা চেলা বলে উঠল, ঠিক বস। এটা সেই মেয়েটা না? জি বস। লিটার নন্দিনীর দিকে এগিয়ে এসে বলল, কি সুন্দরী, কক্সবাজারে কেমন লাগছে? সাথে দেখতাছি আবার বয়ফ্রেন্ডের শার্টও গায়ে দেখছি। ইটিস পিটিস করছো নাকি দুজনে? আয়মান হাত মুষ্টিবদ্ধ করলো। নন্দিনী পিছিয়ে গেল। লিটার আরেকটু এগিয়ে এসে বলল, ভয় পাচ্ছ নাকি সুন্দরী? আমার সাথে চলো, তোমার মা আসছে। মায়ের কথা শুনতেই নন্দিনী ভয় পেল। লিটার নন্দিনীর হাত ধরতে নিলেই নন্দিনী হঠাৎ চিৎকার করে বলল, হাউ ডিয়ার ইউ, ইউ সোয়াইল। বলেই কষি একটা চর মারল। বাকি চেলাগুলো স্তব্ধ হয়ে বিমন নেত্রে তাকিয়ে রইল। আইমান চল শক্ত করলো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? হ্যাঁ, ধর সিমরি রে, আজকা ওই মহিলার হাতেও তুলে দেব না। নন্দিনী আরেকটা থাপ্পড় মারল। নন্দিনীর একটা কাজও আইমানের পছন্দ হচ্ছে না। থাপ্পড় মেরে বকেটেগুলোকে খেপিয়ে দেওয়াও তো প্রয়োজন ছিল না। বকেটেগুলো খুব বাজেভাবে খেপে উঠে নন্দিনীকে তুলে নিয়ে যেতে চাইলে আইমান কোনো বাক্য ব্যয় না করে চল শক্ত করে পেটের মধ্যে খুব জোরে বেশ কয়েকটা লাথি মারতে সবগুলো বকেটে কুকিয়ে উঠে মাটিতে গড়াতে লাগলো। আইমান নন্দিনীকে নিয়ে দ্রুত রিসোর্টে ঢুকে নন্দিনীকে ড্রেস চেঞ্জ করতে বলে সে লাগেজ নিয়ে দ্রুত বেরিয়ে গেল রিসোর্ট থেকে। এর আগে আইমান ফোনে একটা মাইক্রোবাস রিজার্ভ করে নিল। আইমান মাইক্রোবাসে উঠতেই পরপর বেশ কয়েকটা গাড়ি এসে থামলো হোটেল টিউলিপের সামনে। আচমকা গাড়ি থেকে বের হলো নাহিদা শিকদার, ওয়াসিফ এবং ওনার বডিগার্ডরা। নন্দিনী গাড়িতে উঠতে নিতেই নাহিদা শিকদার দেখে ফেলেন। আশঙ্কিক চিৎকার করে বলেন, ওয়াসিফ, ওই তো আমার মেয়ে, ধরো ওকে। আচমকা মায়ের কণ্ঠস্বর শুনতে নন্দিনী পেছনে তাকালো। ওয়াসিফ এবং ওর মাকে এগিয়ে আসতে দেখে নন্দিনী গাড়িতে না ঢুকে সামনের দিকে দৌড়াতে লাগলো। আইমান কয়েকবার চেঁচিয়ে ডাকলো নন্দিনীকে, কিন্তু সেদিকে লক্ষ্য না করে নন্দিনী এলোমেলো পায়ে দৌড়াতে শুরু করলো। আইমান রাগে জিতে ক্রোধে গাড়ির সিটের মধ্যে একটা খুশি মারলো। ড্রাইভারকে কিছু একটা বলে নন্দিনীকে ফলো করলো। ওদের পেছন পেছন নাহিদা শিকদার, ওয়াসিফ এবং ওনার বডিগার্ডরাও দৌড়াতে শুরু করলো। নন্দিনী দিক দিশা ভুলে হঠাৎ একটি অরণ্যের মধ্যে ঢুকে পাহাড়ের দিকে উঠে গেল। আশঙ্কিক একটা খাত দেখতেই নন্দিনী লাফ দিতে নিতেই হঠাৎ গালের মধ্যে একসাথে দুইটা থাপ্পড় পড়ল। নন্দিনী স্তব্ধ হয়ে তাকে আইমান তাকে মোট 5টা থাপ্পড় দিয়েছে এই পর্যন্ত। নন্দিনী ফোঁসফোঁস করলো ফোনা তোলা সাপের মতো। হঠাৎ গলা চেপে ধরে আইমান বলল, সবই ন্যাকামিটার জন্য হচ্ছে। এই ন্যাকামিটা যদি আজ এত নাটক না করতো তাহলে এমন কিছুই হতো না। অহেতুক শত্রু বাড়িয়েছে, এখন আবার ঢং করে সুইসাইড করার চেষ্টা করছে। সুইসাইড করার এতই শখ? ওকে ফাইন, আমি খাদের মধ্যে ফেলে দিচ্ছি, ব্যাঙের মতো পড়ে মরে যাও। বলে ধাক্কা দিতে নিতে হঠাৎ গুলির শব্দ হলো। ওরা দুজন গাছের আড়ালে দাঁড়ালো। থাপ্পড় খেয়ে গাল ধরে নন্দিনী ফুলে ফুলে ফোপাচ্ছে। এমন গুরুত্ব দিল না। এই মেয়েটাকে খুন করে ফেলা উচিত এমন বেখেয়ালিপনার জন্য। সত্যি বলতে এমন মেয়ে সে জীবনেও সে দেখেনি। একটা মেয়ে এমন তার চেহারা হয় কিভাবে আইমান ভেবে পায় না। মেয়েটা তার ধৈর্য নিয়ে গেম খেলছে। নাহিদা শিকদার ওনার বডিগার্ড এবং লোকজন দিয়ে পুরো এরিয়া ঘিরে ফেললেন। নন্দিনীকে দেখছি না। কথা না বলে ধৈর্য ধরে খুঁজতে থাকো। মেয়ে আমার পালিয়ে যাবে কোথায়? ধরা তো তাকে পড়তেই হবে মায়ের হাতে। কক্সবাজার যেহেতু এসেছি, মেয়েকে আমি নিয়েই ছাড়বো, নয়তো আমিও শিকদার বংশের মেয়ে, নাহিদা শিকদার নয়। ওয়াসিফ এবং বডিগার্ডরা অহেতুক গুলি ছুটছে। আইমানে প্রচণ্ড চিত হলো। এখানে গুলি ছোড়ায় কি হলো? সে পকেট হাতড়ে তার লাইসেন্স করা পিস্তলটি বের করে সামনে পায়ের মধ্যে গুলি ছুড়ল। আইমানকে পিস্তল বের করে গুলি ছুটতে দেখে নন্দিনী ভয় হলো। আইমানও পিস্তল নিয়ে ঘুরে ভাবতেই অবাক হলো। কয়েকজন বডিগার্ডের পায়ে লাগলো, তবুও গুলি বর্ষণ থামছে না। নাহিদা শিকদারের লোকজনের মোবাইল টর্চ দিয়ে জঙ্গলের ভেতর নন্দিনীকে খুঁজতে লাগলো। নন্দিনী গাছের আড়ালে লুকিয়ে ফোপাচ্ছে। নাহিদা শিকদার পিস্তল বের করলো। মায়ের হাতে পিস্তল দেখে নন্দিনী অবাক হলো, সাথে ভয়ও হলো। হঠাৎ ডালপালা নড়েচড়ে উঠতেই নাহিদা শিকদার গুলি চলো। নন্দিনী চিৎকার করতে নিতেই আইমান মুখ চেপে ধরল। পাগল হয়েছ?
চিৎকার করলেই তো ধরা পড়বে। নাহিদা শিকদার চিৎকার করে বলেন, নন্দিনী, আমি জানি তুমি এখানেই আছো। ভালোই ভালোই ফিরে আসো বলছি। আমাকে রাগিও না, অনেক কষ্ট দিচ্ছ আমাকে। এর ফল ভালো হবে না বলছি। নন্দিনী আইমানের হাত সরিয়ে বলতে নিলেও আসবো না। কি করবে তুমি? আইমান মুখ চেপে ধরল। একদম চুপ, কোনো শব্দ করবে না। হঠাৎ গুলির শব্দ হলো, ওরা দুজন বসে গেল। পরপর কয়েকবার গুলি ছুঁলো, আইমানও গুলি ছুঁলো। ওরা গাছের আড়ালে বসে রইল। নন্দিনী ফোপাচ্ছে সমানে। আইমান বিরক্ত হলো। মেয়েটা স্বইচ্ছে যাবে না, আবার বসে বসে ফোপাচ্ছে ধরে পড়ার জন্য। রাগও হলো, মায়াও লাগলো। ওদের কাছাকাছি আসতেই ওরা আরেকটা গাছের আড়ালে লুকিয়ে গেল। অসিফ হঠাৎ একটা গাছের গুলির সাথে লেগে ধপাস করে পড়ে আর্তনাদ করে উঠল। ফুপিমনি, তোমার মেয়ে বোধহয় পেছন থেকে আমাকে ধাক্কা মেরেছে। নাহিদা শিকদার দাঁতে দাঁত চাপলেন। কিছু হলেই মেয়ের দোষ। নন্দিনীকে ফুলকো লুচির মতো ফুলে ফোনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলো। আইমান নন্দিনীর দিকে তাকে ইশারা দিল চুপ থাকতে। নাহিদা শিকদার কিছু বললেন না, তবে মেয়েকে একবার পেলেই হলো, সব জিদ বের করে ছাড়বে। অসিফ আরেকটু সামনে এগুতে আইমান পেছন থেকে একটা লাথি মারল। অসিফ গড়িয়ে পড়তেই বডিগার্ডরা ধরে ফেল। অসিফ এবার চিৎকার করে বলল, ফুপিমনি, তোমার মেয়ে আবারও আমাকে লাথি মেরেছে। নাহিদা শিকদার খুব বিরক্ত হলেন। অসিফ এমন ভান করছে যেন ছোট্ট ছেলে বিচার দিয়েছে, এজন্য মেয়েটা বোধহয় এই গাধা ছেলেটাকে পছন্দ করে না। নাহিদা শিকদার দীর্ঘশ্বাস ফেলেন। অসিফের কথায় নন্দিনী কান্না থামিয়ে এবার ফুঁসে উঠল। কিছু হলেই তার দোষ দেওয়া, তাই না? অসিফ পিস্তল নিয়ে এগিয়ে আসতেই নন্দিনী হঠাৎ সামনে এসে দাঁড়ালো। বাঁকা হেসে বলল, হাই ওয়াসিফ। অসিফ ভয় পেয়ে চোখে মুখে সরিষ ফুল দেখতে দু কদম পিছুতেই নন্দিনী হঠাৎ একটা ডাল দিয়ে অসিফের মাথায় খুব জোরে আঘাত করল। অসিফ চিৎকার করতে নন্দিনী একটা লাথি দিয়ে খাদের মধ্যে ফেলে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে গেল। আইমান হাসবে না কাঁদবে বুঝতে পারছি না। মেয়েটাও না প্রচণ্ড জেদি, সাথে সাথেই রিভেঞ্জ নিতে হবে তার, একটুও ধৈর্য ধরবে না। ওদিকে খানিক পূর্বে বকাটিগুলোকে খেপিয়ে দিয়ে সময় নষ্ট করেছে। অসিফের মাথা দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে এবং অসিফ চিৎকার করতে লাগলো খাদের মধ্যে পড়ে। নন্দিনী বিড়বিড় করে বলল, কই মাছের প্রাণ, মাথার মধ্যে এতবার আঘাত করলাম, সোয়াইনটা তাও মরে না। খাদে ফেললাম তাও মরে না, বাস্টার্ড। এমন একটা অবস্থায় আইমানের হাসি পেল, হাসলো না। নাহিদা শিকদারের বডিগার্ডরা অসিফকে খাদ থেকে তুলল। অসিফ মাথা ধরে কোকাতে কোকাতে বলল, ফুপিমনি, তোমার মেয়ে আমাকে মার্ডার করে ফেললো। এর একটা বিহিত তুমি আজ করেই ছাড়ো। নাহিদা শিকদারের মাথা এমনিতেই গরম হয়ে আছে, তার উপর ওয়াসিফের এমন অভিযোগে আরও বিরক্ত বাড়ল। মেয়েকে খাদে ফেলে ধরার জন্য নাহিদা শিকদার হঠাৎ একটা বুদ্ধি বের করে প্যাস প্যাস করে কান্নার ভান করে বললেন, নন্দিনী, মামনি ফিরে আসো সোনা। দেখো মা তোমার জন্য কত কষ্ট পাচ্ছি, তোমাকে মিস করছি। বলে কান্নার বেগ বাড়ালেন। মাকে কাঁদতে দেখে নন্দিনীর মন নরম হলো, ভাবলো ফিরে যাবে। তার মা সত্যি সত্যি কাঁদছে। নাহিদা শিকদার আরও জোরে কান্নার অ্যাক্টিং করে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো। কানা কি তিনি অস্ত্র বানালেন? নিশ্চয় মেয়ে এবার বেরিয়ে আসবে। যাবে কোথায়? মাকে কাঁদতে দেখে নন্দিনীরও খুব কান এলো, দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো চিবুক বেয়ে। ভাবলো মাকে আর কষ্ট দিবে না। নাহিদা শিকদার ডুকরে কাঁদতে লাগলেন। এমনভাবে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন যে এমনের পাষাণ মনটাও গলে গেল। হঠাৎ সেখানে এলো মাহাবীর ও তার লোকজনেরা। ওদের দেখে নাহিদা শিকদার ঘাবড়ে গেল ওরা দুজনও। আইমান তপ্ত শ্বাস পেল। এখন কি করবে? আজ মনে হয় ধরা পড়বে দুজনে। যাওয়ার সমস্ত পথ বন্ধ। আইমান টেনশনে পড়ে গেল। মাহাবীরের লোকজন কোনো কথাবার্তা ছাড়াই গোলাগুলি করতে শুরু করলো। নাহিদা শিকদারও গুলি ছুটছে। নাহিদা শিকদারের সামনে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, হবু শাশুড়ি মা, আপনার মেয়ে কোথায়? নাহিদা শিকদার চল শক্ত করে বলেন, সাবধানে কথা বলো, বেয়াদব ছেলে। বিয়াদপি এখনো দেখেননি হবু শাশুড়ি মা, আপনার মেয়েকে বিয়ে করে দেখাবো। ওয়াসিফ রেগে মেগে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি আমার ফিয়ন্সিকে বিয়ে করতে বলো? শালা মদন, সর সামনে থেকে। কি বুঝে নাহিদা শিকদার তোকে মেয়ের জন্য পছন্দ করেছে বুঝি না। দেখতে পুরাই একটা সাদা ব্যাঙের বাচ্চার মতো লাগছে। ব্যাঙ হলেও কথা ছিল। শালা মদন, তোর থেকেও আমি দেখতে খারাপ নাকি? আবার আমাকে হাউ ডেয়ার ইউ করতে আসিস? বলে বাঁকা হেসে কলার ঠিক করে নন্দিনীকে খুঁজতে লাগলো। আবারও দুপক্ষ এলোমেলো গুলি ছুড়ল। আশঙ্কিক আইমানের পায়ের মধ্যে একটা বুলেট এসে ঢুকলো। আইমান আর্তনাদ করে উঠল। এরপর আরও একটা বুলেট সেই স্থানের পাশে এসে ঢুকলো। নন্দিনী চিৎকার করতে আইমান বলল, নন্দিনী, মাহাবীর ভালো ছেলে না,
ওর হাতে ধরা পড়ার চাইতে তুমি আমার মায়ের কাছে ফিরে যাও প্লিজ, এটাই ভালো হবে। আপনাকে এই অবস্থায় রেখে আমি কারোর সাথে যাব না আয়মান। রক্তে পুরো জায়গা ভেসে গেল। নন্দিনী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আয়মানের জন্য। এই কয়দিনে একসাথে থাকার কারণে মায়ের জন্মেছে একে অপরের প্রতি। সব তার জন্য হয়েছে। সে যদি ছেলে মানুষই না করতো তাহলে আজ এমন কিছুই হতো না। আয়মান কত কষ্ট পাচ্ছে তার জন্য। নন্দিনী ইমোশনাল হয়ে এবার একটু জোরে কেঁদে উঠল। কেঁদো না, কিছু হবে না। নন্দিনী মুখ চেপে ফোপাতে লাগলো। আয়মান তাকালো এক পলক। ফুপিয়ে ফুপিয়ে কান্না করা নন্দিনীকে চাঁদের আলোয় খুব মায়াবী লাগছে। হিসকে উঠে গেল এক পর্যায়ে। আয়মানে খুব কষ্ট হচ্ছে। দেহের কষ্টের চেয়েতে মনে কষ্ট বেশি। মাহাবীর এগিয়ে এলো ফোপানির শব্দ লক্ষ্য করে। আয়মান কাঁপা কাঁপা হাতে নন্দিনীর চোখের জল মুছে দিয়ে নিরীহ স্বরে বলল, ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে। উচ্ছ্বসিত চোখে নন্দিনী আয়মানের দিকে তাকালো। আয়মান কথাটি বোধগম্য করতে পারল না। তবে চাঁদের আলোয় আয়মানের চোখ জয় খুব করুণ দেখালো। আয়মানের চোখ জয় ছলো ছলো করছে। নন্দিনী কেমন যেন মায়া লাগলো। আয়মান হতাশ শ্বাস ফেলে পড়ল। তুমি তোমার আম্মুর কাছে ফিরে যাও ঝিনুকমালা। যাব না, কিছুতেই যাব না আমি। আয়মান আর্তনাদ করে উঠে পড়ল। কেন? আপনাকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই যাব না। আয়মান করুণ হাসলো। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাহাবীর আসছে ঝিনুকমালা, প্লিজ ফিরে যাও। মাহাবীরের চেয়েও তোমার মায়ের কাছে সেফ থাকবে। আমার কথা শোনো। নন্দিনী বসা থেকে উঠে মায়ের কাছে যেতে নিতেই হঠাৎ স্বপ্নটির কথা মনে পড়ল। মুহূর্তেই নন্দিনী মন বদলে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো, যাও। তোমার মা কাঁদছে, মাহাবীর এদিকে আসছে, পালাও। কুমিরের কান্না দেখবেন? এমন একটা মুহূর্তে এমন কথা আয়মান আশা করেনি। বেদনার্ত মুখে বলল। মানে? নন্দিনী মায়ের দিকে আঙ্গুল তুলে বলল, আমার আম্মু কুমিরের কান্না কাছে, এটা অ্যাক্টিং। আয়মান প্রচন্ড অবাক হলো, তবুও বলল, নন্দিনী যাও, তোমার মা সত্যি সত্যি কাঁদছে। যাব না। আপনাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই বলুন? আমার বিবেকে মানছে না আয়মান। ছেলে মানুষই করো না নন্দিনী, সময় নেই। মাহাবীর এগিয়ে এসে আচমকা খপ করে ধরে ফেল নন্দিনীর হাত। মুখ চেপে নিতে চাইলে নাইতা শিকদার সামনে এসে দাঁড়ান। আশঙ্কিক মাহাবীরের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলেন, হাউ ডিয়ার ইউ রাস্কেল! কোন সাহসে আমার মেয়েকে স্পর্শ করেছিস? ছাড় আমার মেয়েকে! মাহাবীর রক্ত চক্ষু নিক্ষেপ করে ওনাকে ধাক্কা মারতেই ওনার বডিগার্ডরা এসে ধরে ফেল মাহাবীরকে। নাইদা শিকদার মাহাবীরের দুপাই শুট করে নন্দিনীর হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলেন। নন্দিনী চিৎকার করে আয়মানকে ডাকতে লাগলো। কিছুতেই যাবে না সে। মায়ের হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। নাইদা শিকদার মেয়ের মুখ চেপে ধরে ওনার বডিগার্ড একজনকে বলেন, ইনজেকশনটা পুশ করো তাড়াতাড়ি। একজন বডিগার্ড নন্দিনী ঘাড়ে ইঞ্জেকশন পুশ করতে নন্দিনী চেঁচিয়ে উঠল। সেই বডিগার্ডের কলার শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে ধাক্কা মেরে ফেলে দিল নিচে। নাহিদা শিকদার অস্থির হয়ে বলেন, আমার মেয়েকে কি দিয়েছ? মেয়ে এমন করছে কেন? বলে কষি একটা থাপ্পড় মারলেন সেই বডিগার্ডকে। বডিগার্ড মাথা নিচু করে চুপ করে রইলেন। কিছু সেকেন্ড করাতে নন্দিনী স্থির হয়ে গেল। কয়েকজন মহিলা বডিগার্ড নন্দিনীকে ধরল। নন্দিনী বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল। নাহিদা শিকদার স্বস্তির শ্বাস ফেলে পাকা হাসলেন। বিড়বিড় করে বলেন, বাবার উপরেও বাবা আছে। মেয়ে, তুমি আমার সাথে ইতরামি করো? আয়মান আর্তনাদ করে করুণ চোখে তাকিয়ে রইল নন্দিনীর যাওয়ার পানে। বুকটা হঠাৎ জ্বলে উঠল। কেমন যেন খালি খালি লাগছে সব কিছু। নন্দিনীকে গাড়িতে তোলা হলো। গাড়ি এয়ারপোর্টের দিকে চলল। আদিত্য হসপিটালে অ্যাডমিট আজ 2 দিন। সেদিন রাতে ফারাকে মারার পর আরবারও একটি বারে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করেছে। বেশ মাতাল অবস্থায় ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে আবল তাবল বকতে বকতে হঠাৎ গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করলো। পারবি আদিত্যের পাশে বসে রইল। অনেক কষ্টে খোঁজ পেয়েছে আদিত্যের। আদিত্য কিছু সময়ের জন্য চোখ খুলেছিল। মেডিসিনের প্রভাবে আবারও ঘুমিয়ে পড়ল। পারবি তেমন একটা কথা বলতে পারল না। ভাবলো নন্দিনীর ব্যাপারে বলবে। আবার ভাবলো বলে আদিত্য ওই ভাঙ্গা পানি যাওয়ার জন্য পাগলামি শুরু করবে। তাই বলতে নিয়েও থেমে গেল। তাছাড়া ফারবি জানে নন্দিনী আয়মানের কাছে সুরক্ষিত আছে। তাই চিন্তা করলো না। আপাতত আদিত্য সুস্থ হোক, তারপর সবটা বলবে। আমেরিকায় তখন প্রায় দুপুর ঘনিয়ে এলো। আদিত্যেরও ঘুম ভাঙলো। একজন নার্স আদিত্যকে খাবার এবং মেডিসিন খাইয়ে দিল। হঠাৎ ফারবি কেবিনে প্রবেশ করতে আদিত্য চোখ তুলে তাকালো। ফারবি মলিন হেসে বলল, এখন কেমন আছে ভাইয়া? ভালো। কখন এসেছিস? কাল। বাসার সবাই কেমন আছে? আম্মু কেমন আছে? ভালো।
আদিত্য নীরবে একটা শ্বাস ফেলে বলল, নন্দিনী কেমন আছে? ভালো। আদিত্যের বিশ্বাস হলো না নন্দিনী তাকে ছাড়া ভালো থাকতে পারে। আদিত্যের বিষণ্ণ মুখ দেখে ফারাবি বলল, চিন্তা করো না, নন্দিনী আইমানের সাথে ভালোই আছে। মুখ ফসকে কথাটি বলতে আদিত্য চমকে উঠে ফারাবির দিকে তাকালো। আইমানের সাথে মানে? ফারাবি আমতা আমতা করতে লাগলো। ইয়ে মানে আসলেই। নন্দিনী আইমানের সাথে কেন? কি হয়েছে? ফারাবি ঘাবড়ালো, মুখ ফসকে বলে দিয়েছে, এখন কি বলবে? আসলেই বলতে চাইলাম যে ওই দিন আইমানের সাথে নন্দিনীর দেখা হয়েছে, ওটাই। তাই আইমান থেকে জানলাম নন্দিনী ভালো আছে। আদিত্যের বিশ্বাস হলো না, অস্থির হয়ে বলল, কোথায় দেখা হয়েছে? ওই মানে মেহরা ফাল্গুনির রিসেপশনের দিনে আর কি। ফারাবি একটা কথাও আদিত্য বিশ্বাস করলো না। ফারাবি কিছু লুকাচ্ছে। আদিত্যের অস্থিরতা বাড়ল। নন্দিনী ভুলভাল কিছু করে বসেনি তো? মেয়েটা তো আবার প্রচণ্ড জেদি। তোর ফোনটা দে। কেন? দিতে বললাম দিবে, এত প্রশ্ন করিস কেন? প্রশ্ন করা পছন্দ না। ফারাবি ঘাবড়ালো। আদিত্য অস্থির হয়ে নন্দিনীর নাম্বারে কল দিতে লাগলো, কিন্তু সুইচ অফ। ফারাবি কাচুমাচু করে বলল, ভাইয়া বাসার সবাই তোমাকে কল দিয়েছে, তুমি পিক আপ করো না কেন? তোমার ফোন কই? বাসায় আসার পর থেকে ওপেন করিনি। আদিত্য নবাব সাহেবকে কল দিলেন, কিন্তু তিনি ফোন পিক আপ করলেন না। আদিত্য আয়মানকে কল দিল। আয়মানের ফোনে রিং হচ্ছে, কিন্তু সে পিক আপ করলো না। আদিত্যের অস্থিরতা ক্রমশ ভাবল, নন্দিনীকে রেখে আসা উচিত হয়নি। ওই নবাব সাহেবের জন্য এত কিছু। নবাব সাহেব ঠিক থাকলে এমন কিছুই হতো না। আদিত্য হঠাৎ স্যালাইনের নল খুলে নিলে ফারাবি বলল, কি করছো? বাংলাদেশ ফিরবো। পাগল হয়েছ? তুমি অসুস্থ, হাঁটবে কিভাবে? কিচ্ছু হবে না। ফারাবি ডক্টর আর নার্সদের ডাকলো। ডক্টর চেঁচামেচি করতে লাগলো। আদিত্য শুনল না কোনো বারণ। নার্সটা মিলে ধরে আদিত্যকে স্লিপিং ইঞ্জেকশন পুশ করলো। এর কিছুক্ষণ পর আদিত্য ঘুমিয়ে গেল। রুদ্রমূর্তির রূপ ধারণ করে ভাতের প্লেটটা মায়ের গায়ের উপর ফেলল নন্দিনী। নাহিদা শিকদার আগুন চোখে তাকিয়ে রইলেন মেয়ের দুঃসাহস দেখে। আজ তিন দিন মেয়ের মুখে এক ফোঁটা দানা পানিও তুলতে পারছেন না তিনি। আসার পর থেকে রুমের মধ্যে এক ধাপ ভাঙচুর করে এখন শুধু চিৎকার চেঁচামেচি শুরু করেছে। অনেক চেষ্টা চালেও মেয়েকে স্বাভাবিক করতে পারলেন না তিনি। একটা তপ্ত শ্বাস ফেলে বলেন, অনেক সহ্য করছি তোমার ড্রামা। তোমার জায়গায় আজ অন্য কেউ হলে আস্ত রাখতাম না। নেহাত জন্ম দিয়েছি বলে মায়া হচ্ছে। নন্দিনী মায়ের দিকে তেড়ে এলো। নয়তো তুমি কি করতে বলো? কি করতে তুমি? জল শক্ত করলেন নাহিদা শিকদার। ছিছি করে বলেন, তোমার সাহস দেখে আমি হতভাগ, নির্লজ্জ মেয়ে। সাহসের এখনো কিছুই দেখোনি। চুপ করো বেয়াদব মেয়ে। আমার শত্রুর ছেলের সাথে তুমি রিলেশনে গিয়েছো, কত বড় সাহস তোমার! আবার তার সাথে কক্সবাজার একই হোটেলে রাত কাটিয়েছো, ঘুরেছো ফিরেছো, আমার মান সম্মান সব শেষ করেছো। সব খবর আমার কানে এসেছে। তোমার স্পর্ধার দিকে আমি হতভাগ। কিভাবে তুমি এতটা খারাপ হতে পারো তা আমার মাথায় ধরছে না। যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? পেয়েছো কি তুমি? আমার শত্রুর হাতে হাত মিলিয়ে কি কি প্ল্যান করলে বলো? শত্রু শত্রু করছে? কে তোমার শত্রু? কিসের প্ল্যান? কেন মাহাবীর তোমার বয়ফ্রেন্ড? আমার শত্রুর ছেলে শত্রু। নন্দিনী অবাক হলো। তার মানে তার মা আয়মানকে দেখেনি, মাহাবীরকে বয়ফ্রেন্ড ভাবছে। আমার সামনে থেকে যাও আব্বু, আমায় বিরক্ত করো না। আই জাস্ট হেট ইউ। নাহিদা শিকদার ধৈর্য হারালেন। এই কয়দিনে এই কথা হাজারবার শোনা শেষ। যথেষ্ট বেয়াদবি হয়েছে। খাবার খাবে আসো, শুকিয়ে হাড়গোড় সব দেখা যাচ্ছে। বদমাইশটা মেয়েটাকে শুকিয়ে কাষ্ঠ বানিয়ে ফেলেছে। বললাম না খাবো না, যাও এখান থেকে। বলে ধাক্কা মারল। নাহিদা শিকদার ওয়ালের সাথে কপালে ব্যথা পেলেন। থাপ্পড় মারতে নিয়েও হাত গুটিয়ে নিলেন। এই একটা জায়গায় তিনি খুব দুর্বল। চাইলেও হাত তুলতে পারেন না মেয়ের উপর। ক্রোধ চেপে একজন মহিলা গার্ডকে ডেকে পাঠালেন। উনি আসতেই বলেন, ওই ইঞ্জেকশনটা পুশ করো তাড়াতাড়ি। মেয়েটা বড় বার বেড়েছে। মহিলা নীরবে মাথা নাড়লেন। নাহিদা শিকদার মেয়ের চোখে চোখ রেখে বলেন, সোজা আঙুলে কখনো ঘি ওঠে না, তাই এই ব্যবস্থা। নন্দিনী কিছু বুঝে ওঠার পূর্বে ইঞ্জেকশনটা পুশ করে দিল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই নন্দিনী হাত পা ছেড়ে শান্ত হয়ে গেল। নাহিদা শিকদার কুরুর হেসে নৌশাকে বলল, যা দ্রুত খাবার নিয়ে আয়। নৌশা এক এক করে খাবারের বাটিগুলো নিয়ে এলো। তিনি প্লেটে ভাত বেড়ে মাখিয়ে খাওয়াতে লাগলেন। নন্দিনী নিলিপ্ত হয়ে খাচ্ছে, মুখে কোনো শব্দ নেই। নাহিদা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, কি শান্তশিষ্ট সহজ সরল মেয়ে ছিল আমার। সেই মেয়েটাকে ওই সোয়াইনটা অবাধ্য বানিয়ে ফেলেছে। সোয়াইনটা আমার মেয়েকে নিয়ে পালিয়েছে ভালো কথা,
মেয়েকে ভালো করে খাওয়াইনি অবধি আমার নাদুস নুদুস মেয়েটার শরীরের সব হাড় গোনা যাবে এখন। নৌশা বলল, আপা যখন বাসায় আসছিল তখন খুব ভালো স্বাস্থ্য ছিল ম্যাডাম, এই 3 দিনে না খেয়ে শুকিয়ে গেছে। আশঙ্কিক বাম হাতে নাহিদা শিকদার নৌশার গালে কষি এক থাপ্পড় বসালেন। নৌশা ছিটকে গিয়ে ফ্লোরে আশ্রে পড়ল। হতভম্ব হয়ে তাকালো নাহিদা শিকদারের দিকে। কেমন খারাপ বলেছে, যা সত্য তাই তো বলেছে। বেয়াদব মেয়ে, আমার মুখে মুখে কথা বলিস, সাহস কত তোর? ফকিরের বাচ্চা, জিভ কেটে ফেলবো। নৌশা গালে হাত টেকে মাথা নিচু করে রইল। মাকে নৌশার গালে থাপ্পড় মারতে দেখে নন্দিনী নিজের গালেও হাত রাখলো। হঠাৎ অশ্রু গড়ালো গাল বেয়ে। চাঁদের মায়াবী আলোয় আয়মানের করুণ মুখটা চোখের সামনে অক্ষিপটে ভেসে উঠল। আয়মান এখন কোথায়, কেমন আছি নন্দিনী জানে না কিছু। নাহিদা শিকদার চেঁচিয়ে উঠে বলেন, আমি যা বলেছি তাই। মুখে মুখে তর্ক করবি তো জ্যান্ত পুঁতে ফেলবো, জানিস এরকম কতগুলো জ্যান্ত। বলে ফোঁস করতে লাগলেন ফোনাতলা সাপের মতো। আর কিছু বললেন না। নশা বাকিটাও বুঝে নিল। রাগে গজ করে মেয়েকে খাওয়াতে লাগলেন। মেয়ে আজ 3 দিন খায় না, কত শুকিয়ে গেছে। আহারে, নাহিদা শিকদারের অতিরিক্ত আদিক্ষেতা পছন্দ হলো না কারোরই। তবু নীরব হয়ে রইল। নন্দিনীকে পেট পুড়ে খাইয়ে কিছু মেডিসিন খাওয়ালো। নন্দিনী কেমন ঢুলতে লাগলো। হাত ধুয়ে একটা পেপার এনে শক্ত গলায় বলেন, এখানে একটা সাইন করো জলদি। নন্দিনী কথা বলার শক্তি পেল না, শুধু কাগজটার দিকে তাকিয়ে রইল। তিনি কলম ধরিয়ে দিলেন। নন্দিনীর হাত কাঁপছে। কি হলো তোমার, সাইনটা দাও। উপস্থিত সবাই নাহিদা শিকদারের কাণ্ড দেখছেন, কিভাবে একজন মা মেডিসিন দিয়ে মেয়েকে বাধ্য করে সব উদ্দেশ্য হাসিল করে। হঠাৎ নন্দিনীর রুমে নক পড়ল। নৌশা উঠে গিয়ে ডোর খুলতে দেখল অদিতি, ফাল্গুনী আর তানভি দাঁড়িয়ে আছে। নাহিদা শিকদার ভীষণ বিরক্ত হয়ে পেপারটা সরিয়ে নিলেন ফাইলে। বিড়বিড় করে বললেন, আপদগুলোর এক্ষুনি আসতে হলো, সময় টময় বলে কিছুই নেই এদের, যত সব ফাউল। মৃদু হেসে বলেন, আরে তোমরা এসো এসো। ওরা এগিয়ে এলো। নন্দিনী কারোর দিকে তাকালো না, ঢুলছে সমানে। হঠাৎ শুয়ে পড়ল। ওর ঘুম এসে গেল। অদিতি, ফাল্গুনী নন্দিনীর পাশে বসলো। অদিতি নন্দিনী মাথায় হাত বুলিয়ে বলল, নন্দিনীকে কিভাবে পেলেন আন্টি? আর বলো না, মেয়ে লুকিয়ে কক্সবাজার গেছে। ও কার সাথে আন্টি? কার সাথে আর, ওয়াসিফের সাথে। ও, আমাকে বললে আমি নিষেধ করতাম নাকি? তবুও মেয়ে আমাকে না জানিয়েই চলে গেল। দেখো মেয়ে কীর্তি কারখানাগুলো। নাহিদা শিকদার যে মিথ্যা বলছেন অদিতিরা জানে। তিনি মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলেন, সামনের বৃহস্পতিবারে নন্দিনীর গায়ে হলুদ এসো তোমরা। কাল তো ইনভাইট করে এসেছিলাম তোমাদের সবার পরিবারকে। জি আন্টি, আসবো। মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করে অনুষ্ঠানটি করছেন আন্টি। কক্সবাজার থেকে যেহেতু এসেছে, বাসায় কয়েকদিন রিল্যাক্স করুক। ছেলে মেয়ে রাজি, তাছাড়া মেয়ের বয়সও হয়েছে, আর কিসের তাড়াতাড়ি। অদিতির মন ভার হলো। আদিত্যকে কিভাবে জানাবে? আদিত্য হসপিটালে এখনো। এদিকে নন্দিনী বিয়ে ঠিক করেছে এই মহিলা। অদিতির বুকটা ধরফর করে লাফাচ্ছে, শান্তি পাচ্ছে না কিছুতেই। নবাব সাহেবও হসপিটালে অ্যাডমিট। আয়মানের পায়ে গুলি ঢুকাই আয়মানকে কক্সবাজারের হসপিটাল থেকে ঢাকা অ্যাপোলোতে নিয়ে এসেছে। এদিকে রায়হান মেহরাবতও জীবনও কিডন্যাপের কাজ পারবে না, যতই মুখে ফটফট করুক। দুজনেই গাধা টাইপের। এছাড়াও বাসার চারিদিকে কড়া সিকিউরিটি গার্ড দিয়েছে। আদিত্য যেখান দিয়ে আসা যাওয়া করতো সেখান দিয়ে গ্রিল দিয়েছে। খুব কঠোর নজরদারি করছেন মেয়ের। আর সেই সব সুযোগ কাজে লাগিয়ে নাহিদা শিকদার বিয়ের কাজটাও দ্রুত সারার চেষ্টা করছেন। অদিতির শ্বাস বন্ধ হলো। নন্দিনীকে নিয়ে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। যাবে কিভাবে? নাহিদা শিকদার কিছুতেই দেবে না তাদের সাথে বাইরে যেতে। সপ্তাহখানিক পরের কথা। আজ নন্দিনী গায়ে হলুদের সাজে হলুদ পরিবেশে নন্দিনী ওয়াসিফের পাশে স্টেজে বসে রয়েছে। অতিথিরা সবে এসেছে হলুদের অনুষ্ঠানে। আজকেও নন্দিনীকে ইঞ্জেকশনটি পুশ করা হয়েছে। এর মেয়াদ যতক্ষণ থাকবে ততক্ষণ নন্দিনী অনুভূতি শূন্য হয়ে বাধ্য মেয়ের মতো থাকবে। এটা অবশ্য অদিতিরা কেউ বুঝতে পারল না। নন্দিনী কারোর সাথে কথা বলছে না, নির্বিকার হয়ে বসে রয়েছে। সবাই হলুদ ছুঁয়ে দিয়ে যাচ্ছে ওয়াসিফ এবং নন্দিনীকে। অদিতি নন্দিনীর বেশ কয়েকটি পিকচার তুলে সেই সাথে কিছু টেক্সট লিখে পাঠিয়ে দিল আদিত্যকে। আদিত্য এখন মোটামুটি সুস্থ, কয়েকদিন বাদে ডিসচার্জ পাবে সে।
মেসেজ টোন বেজে উঠতেই ফোন চেক করতে আদিত্যর চোয়াল শক্ত করল। অতঃপর কবুল বলার কাঙ্ক্ষিত সময় এসে গেল। নন্দিনীকে বারবার কবুল বলার জন্য বলছেন কাজী সাহেব, কিন্তু নন্দিনী বলছে না। আজ সজ্ঞানে আছে সে, অঝরে কাঁদছে, ছটফট করছে, কিন্তু কবুল বলছে না। মরে গেলেও বলবে না বলে পণ করেছে। ওয়াসিফ হঠাৎ নন্দিনীর গলা চেপে ধরে শক্ত গলায় বলল, কবুল বলো তাড়াতাড়ি। নন্দিনী দু চোখ বুঝল, ঠিক এই স্বপ্নটাই সে দেখেছে, আর এটার জন্যই বারবার সুসাইড করার চেষ্টা করেছে। লাভ কি হলো? তার স্বপ্নটি পূর্ণ হয়েছে এখন। নাহিদা শিকদার জ্বলে উঠে বলেন, ওয়াসিফ, এটা কেমন বিহেভিয়ার? ছাড়ো আমার মেয়ের গলা। ওয়াসিফ দাঁত পিষে বলল, একদম চুপ ফুপিমনি। নাহিদা শিকদার লজ্জিত বোধ করলেন সকলের সামনে। কত মানুষ এখানে। ওয়াসিফ গলা চেপে চাপ দিতে নন্দিনী আর্তনাদ করল, এসব কি হচ্ছে ওয়াসিফ? তোমার মেয়ে টাইম ওয়েস্ট করছে, তাকে কবুল বলতে বলো। বলবে, একটু সময় নিচ্ছে। মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, ধৈর্য ধরো। এখনো তোমার মেয়েকে বিশ্বাস করো? নাহিদা শিকদার রাগে গজগজ করলেন। ওয়াসিফ এবার চল চেপে ধরে বলল, কবুল বলো নন্দিনী। নন্দিনী দাঁত মুখ খিচিয়ে রইল, বলবে না সে। হঠাৎ অধৈর্য হয়ে এবার হাত মুচড়ে ধরল। নাহিদা শিকদার বলেন, ওয়াসিফ, বেশি বেশি হচ্ছে। আমার মেয়ের সাথে এমনটা করবে না বলছি। কবুল বলতে বলো। মেয়েকে বলেন, কবুল বলো নন্দিনী। বলবো না। কি করবে তোমরা? ওয়াসিফ এবার দিশা ভুলে কষিয়ে একটা থাপ্পড় মারল নন্দিনীকে। মুহূর্তে গলগল করে রক্ত বেরোতে লাগলো নাক দিয়ে। নন্দিনী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওয়াসিফের দিকে। আশঙ্কিক পেছন থেকে ওয়াসিফের পিঠে একটা লাথি পড়তে ওয়াসিফ সিটকে স্টেজ থেকে পড়ে লাথি দেওয়া মানুষটাকে দেখার জন্য উৎসুক দৃষ্টি ফেলতেই নাহিদা শিকদার অবাক হয়ে গেলেন। কোথায় দেখেছেন তিনি মনে করতে পারলেন না বলে নন্দিনী উঠে চিৎকার করে উঠে ঝাঁপিয়ে পড়ল আদিত্যের বুকে। আদিত্য বুকের মধ্যে চেপে ধরল নন্দিনীকে। ঠিক কতগুলো দিন পর মেয়েটার দেখা পেল সে। নন্দিনী ডুকরে কাঁদতে লাগলো। অতিথিরা সবাই খুশি হলো আদিত্যকে দেখে। ভাবতে পারিনি আদিত্য আসবে, জানে যেন পানি এলো। ওয়াসিফ উঠে এসে বলল, এই শালা তুই কে রে? কত বড় সাহস তোর? আদিত্য সামনে থেকে আরও একটা লাথি মারল। ওয়াসিফ গড়িয়ে পড়ল নিচে। বডিগার্ডরা আদিত্যের দিকে এগিয়ে আসতেই পায়ে গুলি করলো। বডিগার্ডরা আর্তনাদ করতে লাগলো। আদিত্য নন্দিনীর নাকের রক্ত মুছে দিয়ে বুক থেকে সরিয়ে নিল। ওয়াসিফের সামনে এসে দাঁড়ালো, কলা ধরে টেনে তুলে বলল, আমার ওয়াইফের গায়ে হাত তুলেছিস কেন? আহসান সাহেব চমকে উঠলেন কথাটা শুনে। ওনারা সবাই এখানে উপস্থিত ছিলেন, কিন্তু এমন কিছু যে ঘটবে ভাবতে পারেনি। এখন ছেলের মুখ থেকে এই কথা শুনে আরও অবাক হলেন। তার মানে আদিত্য নন্দিনীকে বিয়ে করেছে? কিভাবে সম্ভব? তাহলে ওনার ধারণা সঠিক ছিল। ছেলে লুকালো কেন? তাহলে তো ফারাকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করতেন না তিনি। আদিত্যের কথা শুনে অবাক হলেন আলতাফ সাহেব, আফরোজা সহ আত্মীয় স্বজন উপস্থিত যারা আছেন সকলেই। তবে আফসানা চৌধুরী নিলিপ্ত হয়ে রয়েছেন। আরও অবাক হলেন নাহিদা শিকদার নিজেই। তিনি এগিয়ে এসে বলেন, এই ননসেন্স ছেলে, তোমার ওয়াইফকে? বলে থাপ্পড় দিতে নিতেই আদিত্য হাত মুচড়ে ধরে বলল, আমি সরকারি জিনিস নই যে যখন তখন গায়ে হাত তুলবেন। বলে শক্ত করে চেপে ধরে মুচড়াতে লাগলো। নাহিদা শিকদার আর্তনাদ করতে লাগলেন। আরও কয়েকটা বডিগার্ড এগিয়ে আসতেই আদিত্য বলল, লাশ পড়বে সব কয়টার। বডিগার্ডরা দাঁড়িয়ে রইল, আদিত্যকে ভয়ঙ্কর দেখাচ্ছে। নাহিদা শিকদারের হাত মুচড়ে ধরে বলল, শাহনেয়াজ নবাব শিকদারের একমাত্র কন্যা নবাব নন্দিনী শিকদার আমার ওয়াইফ। বুঝতে পেরেছেন মিসেস অহংকারী ক্ষমতালোভী শিকদার? এই ছেলে, তোমার মাথা খারাপ হয়েছে? কি বলছো এসব? আদিত্য একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, সেটা নবাব সাহেবকে জিজ্ঞেস করুন মিসেস নাহিদা শিকদার। তিনি তেড়ে ফুড়ে স্বামীর কাছে এগিয়ে গিয়ে বলেন, এসব কি শুনছি নবাব সাহেব? নবাব সাহেব প্রলম্বিত একটা শ্বাস ফেলে শক্ত গলায় বললেন, সব সত্যি। আপনার মাথা খারাপ হয়েছে? আমার মেয়ে এই ছেলেটার ওয়াইফ কি করে হয়? কবে বিয়ে হয়েছে আমাকে বলুন। হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে মানে? কখন? কোন সময়? আমি কোথায় ছিলাম? নবাব সাহেব বলতে লাগলেন, হায়দ্রাবাদে নন্দিনী যখন প্রায় সুস্থ হয়ে উঠেছিল তখন নন্দিনীর কেবিনে রায়হান মেহরাব আদিত্য সহ অদিতিদেরকে দেখে প্রচণ্ড চমকে যান তিনি। নবাব সাহেব বিচলিত হয়ে জিজ্ঞেস করল, তোমরা এখানে? রায়হান বলল, জি আঙ্কেল। তোমরা আসবে আমাকে জানাওনি কেন? আদিত্য ভনিতা না করেই বলল, জানানোর কি আছে, আমি আমার ওয়াইফকে দেখতে এলাম। নবাব সাহেব চমকে উঠে বলেন, ওয়াইফ? কি বলছো? কে তোমার ওয়াইফ?
আদিত্য একটা পেপার বের করে নবাব সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল, পড়ে দেখুন। পেপারটায় নন্দিনীর সাইন দেখে নবাব সাহেব অবাক হয়ে ঘেমে নিয়ে যান। চিৎকার করে বলেন, এইসব কি নন্দিনী? বাবার কথায় নন্দিনী ঘাবড়ে গেল। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছো? বিয়ে মানে কি বলছো আম্মু? তিনি রাগান্বিত হয়ে পেপারটা দেখতেই নন্দিনী চমকে যায়। মনে পড়ে যায় এটা সেদিন রাতের সেই পেপারটা যেটাতে আদিত্য জোর করে সাইন করায় তার হাত ধরে। আমি এসব কিছুই জানি না আব্বু, উনি এমনটা করবেন আমি সত্যি বুঝতে পারিনি। নবাব সাহেব প্রচণ্ড রেগে যান আদিত্যের উপর। আদিত্য বুঝতে পারল শুকনো কথায় চিরে ভিজবে না, তাই সেও নবাব সাহেবকে ব্ল্যাকমেল করে বলল, আমার ওয়াইফকে আমি আমেরিকা নিয়ে যাবো এক্ষুনি, এই মুহূর্তে। আমি আপনাদের কাছে আমার ওয়াইফকে রাখতে চাই না। বারবার একবার এক একটা বিপদ আসছে, আমি সব টলারেট করতে পারছি না। এসব নিয়ে কেবিনের মধ্যে খুব কথা কাটাকাটি হয় নবাব সাহেবের আর আদিত্যের মধ্যে। আদিত্য রেগেমেগে নন্দিনীকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য বাড়াবাড়ি শুরু করলো। রায়হান মেহরাব অনেক কষ্টে শান্ত করলো দুজনকে। শেষে নবাব সাহেব হার মানেন আদিত্যের জেদের কাছে। তাছাড়া আদিত্যকে ওনার পছন্দ হয়েছে, যেমন পাত্র তিনি মেয়ের জন্য চেয়েছিলেন তার চেয়েও বেশি। তাই মনে মনে ভীষণ খুশি হলেন। আদিত্য রাগ, জিদ, ক্ষোভ, কেয়ার ইত্যাদি সব কিছুই ওনার খুব মনে ধরল। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন জানতে পারলেন আদিত্য অদিতির ভাই, তখন তো তিনি বিস্মিত হয়ে যান। মনে মনে খুশি হন অনেক। অদিতিকে তিনি খুব পছন্দ এবং ভরসাও করতে পারেন। নবাব সাহেবকে গম্ভীর থাকতে দেখে আদিত্য জিজ্ঞেস করলো, আপনি কি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন? আমরা কিন্তু একজন আরেকজনকে ভালোবাসি, আর আপনারা না মানলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ নন্দিনী এখন আমার লিগ্যাল ওয়াইফ অ্যান্ড শি ইজ অ্যাডাল্ট। মেয়ের মুখের দিকে তাকিয়ে নবাব সাহেব বলেন, আমার মেয়ে সুখে থাকলেই হলো, মেয়ের যেহেতু আপত্তি নেই আমারও নেই। অতঃপর আদিত্য সত্য সাপেক্ষে বলেছিল সে আজই নন্দিনীকে ধর্মীয় অনুসারে বিয়ে করবে এবং তাদের সম্পর্কটি হালাল করতে চায়, যাতে নেক্সট টাইম কোনো সমস্যা না হয় এবং তাদের মধ্যে কোনো বাধা না থাকে। নবাব সাহেব নাকচ করে দেন। পরে আদিত্য নন্দিনীকে নিয়ে যাওয়ার জন্য ফের জোর জবরদস্তি করতে লাগলো। এরপর নবাব সাহেব রাজি হন। এরপর আদিত্য জানায় নন্দিনীর জন্মদিনের শুভেচ্ছার পর তাদের বিয়ের কার্য সম্পাদন করতে। অতঃপর সেদিন রাতে ওরা কেক নিয়ে কেবিনে ঢুকে শুভেচ্ছা জানানোর পর নবাব সাহেব নিজ দায়িত্বে একজন কাজী নিয়ে আসেন। এরপর শর্ত হিসেবে তিনি বলেন নন্দিনী পড়াশোনা শেষ করার পর আদিত্যের হাতে মেয়েকে তুলে দিবেন, তার আগে নয়। না পারতেই আদিত্য রাজি হয়ে যায়। এরপর নাহিদা শিকদার বাদে সবার সামনে আদিত্য নন্দিনী 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। এরপর আদিত্য আমেরিকা নিয়ে যাবে বলে ব্ল্যাকমেল করে ফারার বিয়েতে নন্দিনীকে তাদের বাসায় নিয়ে যায়। আদিত্য জানতো নন্দিনী পড়াশোনা শেষ হতে অনেক সময় লাগবে, ততদিনে নন্দিনীর উপর দিয়ে আরও অনেক বিপদও ঘটে যেতে পারে ভেবে নন্দিনীকে তার কাছে নেওয়ার জন্য ইন্টিমেট হতে চেয়েছিল। সে ভেবেছিল নন্দিনী প্রেগনেন্ট হলে অবশ্যই আদিত্য নবাব সাহেবকে ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে যাবে, আর বাচ্চার পিতৃ পরিচয়ের জন্য আদিত্যের কাছে নবাব সাহেবকে হার মানতেই হতো। সেই জন্য কয়েকবার চেষ্টা করেও আদিত্যের প্ল্যান বৃথা গেল। নন্দিনী বারবার দূরে সরিয়ে দিয়েছিল বলে আদিত্যের রাগ হয়। এরপর ফারাকে বিয়ের জন্য আহসান সাহেব যখন জোর জবরদস্তি করে আদিত্যকে কবুল বলতে বলে, তখন আদিত্য রাগে ফারার গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে কবুল না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। এরপর নবাব সাহেবের কাছে সে নন্দিনীকে নিয়ে আমেরিকায় ফেরার কথা বলল, যেহেতু নন্দিনীর ভিসা ছিল। কিন্তু নবাব সাহেব কিছুতে মেয়েকে দিবে না বলে আদিত্যের সাথে খুব রাগারাগি করেন। এক পর্যায়ে আদিত্যকে সত্যভঙ্গকারী বলেও যা তা বলেন। আদিত্য রেগে মেগে আমেরিকা ফিরে যায়। ভাবল কারোর সাথে আর যোগাযোগ করবে না, ফোনটা বন্ধ করে ফেলে রাখে ডয়ারে। এরপর ফারা বাংলাদেশ থেকে যায়। তার ট্রাঙ্কের সুযোগ বুঝে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়। আদিত্য সেন্স থাকায় সেদিন বেল্ট খুলে ফারাকে খুব মারে। মারতে মারতে ফারা একসময় সেন্সলেস হয়ে যায়। এরপর আদিত্য আবারও বাড়ি যায় এবং সেখান থেকে মাতাল অবস্থায় ফিরতেই রোড অ্যাক্সিডেন্ট হয়। নবাব সাহেবের কথাগুলো শুনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই। ওয়াসিফ খেপে উঠে তেড়ে এলো আদিত্যের দিকে। আদিত্য ওয়াসিফকে একটা থাপ্পড় মারল। ওয়াসিফ ঝনঝন করে উঠল। এরপর ইচ্ছে মতো লাথি মারল। কয়েকজন বডিগার্ড এসে ছোটানোর চেষ্টা করতে আদিত্য তাদের পায়ে গুলি ছুঁল। বডিগার্ডরা সবই আর্তনাদ করতে লাগলো। ওয়াসিফকে একটা লাথি মেরে বলল, বল আমার ওয়াইফের গায়ে হাত তুলেছিস কেন, বল। নাহিদা শিকদার উঠে এসে আচমকা আদিত্যের গলা চেপে ধরতে আদিত্যের মাথা
গরম হয়ে গেল। কলার ছুটিয়ে নাহিদা শিকদারকে একদম জোরে এক ধাক্কা মারতে নাহিদা শিকদার ফুলের পড়তে মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। তিনি আবার উঠে এলেন, এবার পিস্তল বের করে আদিত্যকে ছুঁলেন। আদিত্য সরে গিয়ে নাহিদা শিকদারের দুপায়ে গুলি করলেন। ওয়াসিফের হাত ভেঙে ফেলল আদিত্য। হাড্ডি ঝুলছে, নাহিদা শিকদার আর্তনাদ করছে, কিন্তু আদিত্য কাউকে এগোতে দিল না। নাহিদা শিকদারের সামনে এসে হাঁটু মেরে বসলো, চিবুকে এক আঙ্গুল ঠেকিয়ে মুখ তুলে বলল, নন্দিনী শিকদার আমার ওয়াইফ, বুঝছেন এবার? চিৎকার করে উঠে তিনি বলেন, মিথ্যা বলছো সোয়াইন, ছোট লোকের বাচ্চা। আদিত্যর কি হলো কে জানে, আচমকা নাহিদা শিকদারের গলা টিপে ধরে বলল, আপনি ছোট লোক, আপনার বাপ ছোট লোক, আপনার মা আপনার ভাই ছোট লোক, আপনার 14 গোষ্ঠী ছোট লোক, আপনি একটা রাস্তার নেরি কুকুর। শাট আপ স্টুপিড। আপনার এই যাবতীয় ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন মিসেস শিকদার, নয়তো আপনার এই জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। এমনিতেও আমার বহুদিনের শখ আপনার এই কুখ্যাত জিভটা ছিঁড়ে কুচি কুচি করে কুত্তারে খাওয়ানোর। বলে আরেকটু চেপে ধরল নাহিদা শিকদারের গলা। শ্বাস বন্ধ হয়ে ছটফট করতে লাগলেন তিনি। আদিত্যের মায়া হলো না, কেন জানি মেরে ফেলতে ইচ্ছে করছে মহিলাকে। আরো শক্ত করে চেপে ধরল। নাহিদা শিকদার ডাঙ্গায় তোলা মাছের মতো তপড়াতে লাগলো। আদিত্যের শরীরে অসুর শক্তি ভর করেছে যেন, একটু মায়াদা হচ্ছে না। রায়হান এগিয়ে এসে বলল, আরে মরে যাবে তো, ছেড়ে দে তোর মন্ত্রী শাশুড়ি মাকে। শাশুড়ি মা মাই ফুট, ডাইনি রাক্ষসী ক্ষমতালোভী অহংকারী ছেঁচড়া একটা মহিলা। বলে ছেড়ে দিল। নাহিদা শিকদার জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন, মরে যাচ্ছিল প্রায়। হঠাৎ নন্দিনীকে পাজকলে তুলে চলে যেতে নেয় আদিত্য। নাহিদা শিকদার চেঁচিয়ে উঠে বলেন, আমার মেয়েকে ছাড় শয়তান। আদিত্যের মাথায় এবার রক্ত উঠে গেল। এই মহিলা তো ভালো হওয়ার নয়। নন্দিনীকে দাঁড় করিয়ে এগিয়ে এসে আবার হাঁটু মেরে বসলো নাহিদা শিকদারের সামনে। মুখ তুলে বলল, আপনি শয়তান, আপনার 14 গোষ্ঠী শয়তান। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে যাচ্ছিস আমাকে মিথ্যা বলে? আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে মিসেস অহংকারী শিকদার। আদিত্য নন্দিনীর হাত ধরে এগিয়ে গেল স্টেজে। কাজীকে বললেন বিয়ে পড়াতে। কাজী ভয়ে ভয়ে তাড়াতাড়ি বিয়ে পড়ালেন। ওরা দুজন কবুল বলে আবারও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো সকলের সামনে। ওয়াসিফ কোকিয়ে কোকিয়ে উঠে এলো। ডান হাত ভাঙা থাকায় বাম হাতে ছুরি চালাতে নিলে আদিত্য হাত মুছে সুইটা নিয়ে হাতের শিরা কেটে দিল। এরপর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে বলল, তুই আমার ওয়াইফকে দুইবার রেপ করতে চাইছিস। তুই আমার ওয়াইফে ঠোঁটে গলায় চুমু খেয়েছিস, মিথ্যা অপবাদ দিয়েছিস প্রতিটি মুহূর্তে। তোকে আর ছাড়বো না রাস্কেল। তোকে আরো আগেই মেরে ফেলতাম, কিন্তু নন্দিনী নিষেধ করেছিল তাই ছাড় দিয়েছি। কিন্তু আমি আদিত্য চৌধুরী ছেড়ে দেব না। আমি এত ভালো মানুষ নই। তোকে যেমন হাল করব, রেপ কথা তোর থাক, মেয়েদের দিকে তাকানোর সাহসও পাবি না কখনো। বলে মেন পয়েন্টে বেশ কয়েকটা লাথি মারতে ওয়াসিফ সেন্সলেস হয়ে গেল। আদিত্য সকলের সামনে শক্ত গলায় নন্দিনীকে বলল, তুমি কাকে চাও, এই অহংকারী শিকদার মহিলাকে নাকি আমাকে বলো? নন্দিনী উত্তরটা দিতে পারল না। যতই হোক মা। আদিত্য বুঝতে পারল নন্দিনী বলবে না। নন্দিনী কাঁপছে। আদিত্য নিজেই বলল, এই অহংকারী ক্ষমতালোভী মহিলার জীবনে ভালো হবে না নন্দিনী, বরং এর সাথে সম্পর্ক রাখলে সারা জীবন আমাদের লাইফটা দুর্বিষহ করে তুলবে। কারণ এই মহিলা কখনোই চাইবে না তুমি ওই বাস্টার্ডকে রেখে আমাকে বিয়ে করে সুখী হও। অশ্রুসিক্ত নয়নে নন্দিনী মায়ের দিকে তাকালো। হঠাৎ মাকে স্পর্শ করতে নিতেই আদিত্য টেনে নিয়ে এসে বলল, এই মহিলার সাথে তোমার সকল সম্পর্ক আজ এখানেই ছিন্ন করলাম। যতদিন অনুতপ্ত হয়ে নিজের ভুল না শুধরে তোমার কাছে ক্ষমা চায়, ততদিন এর সাথে কোনো সম্পর্ক নেই। বলে নন্দিনীকে টেনে নিয়ে গেল। নাহিদা শিকদার পেছন থেকে চিৎকার করতে করতে বলেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে নিয়ে যেও না। অতঃপর নন্দিনীকে নিয়ে একটানা দীর্ঘ 24 ঘন্টার অধিক জার্নি করে আমেরিকা ফিরে আসে আদিত্য। নন্দিনী হাত ধরে নিজের বেডরুমে নিয়ে যায়। নিজের শার্ট খুলে আলমারি থেকে নন্দিনীকে একটা শাড়ি বের করে দিয়ে বলল, শাড়ি পরতে পারো? সুতি হলে পারি একটু একটু। আদিত্য হাতে শাড়িটা রেখে একটা লাল টুকটুকে সুতি শাড়ি বের করে বলল, এটা পরে ফ্রেশ হও। নন্দিনী নিজের বেড ড্রেস খুলে শাও নিয়ে শাড়িটা কোনো মতে পরল। যদিও কুচিগুলো তেমন একটা হয়নি, তবে মোটামুটি হয়েছে। আদিত্য জানে নন্দিনী বাসায় কখনো শাড়ি পরে না। আজ হয়তো তাকে দেখার জন্যই বলেছে। নন্দিনী বের হতে আদিত্য এক পলক তাকিয়ে শাওয়ার নিতে চলে গেল। 10 মিনিট পর সেও শাওয়ার নিয়ে বের হলো। ডিনার করে দুজনে শুয়ে পড়ল। আদিত্য নন্দিনীকে কাছে টেনে আনলো। গলায় মুখ গুজতেই নন্দিনী ফোপালো। আদিত্য ভরকে গিয়ে সরে এলো। মুখ তুলে বলল, কি হয়েছে, খারাপ লাগছে তোমার?
অভিমানে নন্দিনীর চোখ ফিরিয়ে নিল। আমি কোন অপরাধ করেছি নন্দিনী? অনেক অপরাধ করেছেন, কষ্ট দিয়েছেন, এখন আদর দেখাচ্ছেন। কি কষ্ট দিলাম? অনেক। আদিত্য মুচকি হাসল, নন্দিনীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, সো সরি নন্দিনী। নন্দিনী ফুপিয়ে উঠে বলল, কষ্ট দিয়ে যখন বুকে আসেন তখন কি কষ্টগুলো মুছে যায়? যায় না নন্দিনী, আমিও খুব কষ্ট পেয়েছি তোমার জন্য। আপনি আমায় একা রেখে কেন চলে এলেন আদিত্য? ভুল করেছি, আই এম সরি। আপনি তো জানতেন আপনাকে আমার কতটা প্রয়োজন। ডানা ভাঙা পাখিটা যেমন মাটিতে আসে পড়ে ছটফট করে ডানার প্রয়োজনে, ঠিক তেমনি। বুঝতে পারিনি নন্দিনী, সরি। ওকে এবার ঘুমাও, কোনো চিন্তা করো না, আমি আছি তো। একটা কথা বলে আপনি রাগ করবেন? না, বলো। আসলে আমি আয়মান। বলতে হবে না, সব জানি। নন্দিনী বিস্ময়ে বিমূঢ়। কিছু বলার পূর্বে আদিত্য বলল, আয়মান ইমেল করেছিল। আপনার রাগ হয়নি আমাদের উপর? দুজনেই আমার সবচেয়ে প্রিয় মানুষ, কার উপর রাগ করবো বলো? নন্দিনী অবাক হলো। আদিত্যের বুকের মধ্যে নন্দিনী ঘুমিয়ে পড়ল। আদিত্য ঠিক করে শুয়ে দিয়ে কিছুক্ষণ নন্দিনীর দিকে তাকিয়ে রইল। যতবারই নন্দিনীর কাছে সে যায় ততবারই নন্দিনী তাকে সরিয়ে দেয় খুব কৌশলে। আজও কেন দিল আদিত্যের বোধগম্য হলো না। মাথা গরম হলো, ঠান্ডা থাকলো। উঠে গিয়ে সিগারেট ধরলো। অনেকক্ষণ সিগারেট ফুঁকে নন্দিনীর পাশে এসে ঘুমালো তৃষিত একটা হৃদয় নিয়ে। রায়হান কি যে শুরু করেছে অদিতি ভেবে পায় না। মানুষটা নিজেই তাকে প্রেমের আগুনে নিক্ষেপ করে এখন পোল্টিতে তানভীকে বিয়ে করছে। অদিতি কিছুতেই মানতে পারছে না। আদিত্যরা আমেরিকা ফেরার 1 সপ্তাহ পরে আজ রায়হান তানভীর গায়ে হলুদ। আদিত্য আর অদিতি বাদে আদিত্যের পরিবারের সকলে রায়হানের হলুদে অ্যাটেন্ড করেছে। অদিতি বুক ভাসিয়ে ফেলেছে রায়হান তানভীর হলুদের হাস্যোজ্জ্বল কাপল পিকচার দেখে। রায়হান তানভীর সাথে ঘনিষ্ঠ হয়ে বেশ অনেকগুলো পিকচার তুলে অদিতিকে পাঠিয়েছে। সেগুলো দেখার পর থেকে অদিতি গুমড়ে গুমড়ে কাঁদছে। অন্যদিকে কিছু পিকচার আপলোড করেছে সন্ধ্যায়। ফারাবির সাথে এক থাকায় সেও দেখতে পেল সবগুলো পিকচার। ফারাবি অনেকক্ষণ যাবৎ তানভীর পিকচারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। রায়হান তানভীর হাস্যোজ্জ্বল পিক দেখে ফারাবি কেমন যেন জেলাস ফিল হলো। আইমানও আমেরিকা ফিরে এসেছে আদিত্যের সাথে। মোটামুটি সে সুস্থ। ফারাবিকে রায়হানদের পিকচার দেখতে দেখে জিজ্ঞেস করলো, মন খারাপ কেন? ফারাবি হক চুকিয়ে উঠে বলল, কই না তো। বলে ফোন লক করলো। তানভীকে পছন্দ করে মেবি। আরে না, আমার মাথা খারাপ নাকি? তোতা পাখির মতো বকবক করা মেয়েটাকে এমনিতে আমার সহ্য হয় না। তো খুঁটিয়ে খুঁটিয়ে পিকচার দেখলে যে? ফারাবি অপ্রস্তুত বোধ করলো। বেশি কথা বলিস, ঘুমালে ঘুমা, না ঘুমালে ভাগ। ফারাবির এমনিতেই মাথা ঠিক নেই। আইমান আজ ফারাবির বিছানায় ঘুমিয়ে পড়ল। ফারাবি বেলকনি থেকে সিগারেট ধরলো। দেখলো আদিত্য নিজেও সিগারেট টানছে। বেচারার মনে অনেক দুঃখ। সপ্তাহখানিক হলো তাদের, অথচ নন্দিনী কাছে টানে না। আদিত্যের চোখে চোখ পড়তে সিগারেট সরিয়ে নিল ফারাবি। কিরে, ঘুমাস নাই? এই তো ঘুমাবো। ঘুমাতে যা। ফারাবি রুমে ঢুকে গেল। সাত ফারাবি ঘুমাতে পারল না, ছটফট ছটফট করলো। সকালে ব্রেকফাস্ট করতে বসে ফারাবির চোখ মুখ ফোলা দেখে আদিত্য সরাসরি জিজ্ঞেস করলো, কেঁদেছিস? না তো। আইমান উসখুস করে বলল, রায়হান ভাই এসব কি শুরু করেছে ভাইয়া? জানি না। ফারাবির দিকে তাকিয়ে আদিত্য বলল, সমস্যা কি তাহলে এটা? আদিত্য পানি পান করে আশঙ্কিক ফারাবির হাত ধরে বলল, চল। কোথায়? রায়হানের বিয়ে অ্যাটেন্ড করবি না? না। আমরা না বন্ধু? ফারাবি মলিন গলায় বলল, আমি যাব না, তুমি যাও। তানভীর বিয়ে ফারাবি দেখতে পারবে না, খুব কষ্ট হবে। মেয়েটার জন্য মায়ে লেগে গেছে ঝগড়া করতে করতে যে মানুষ প্রেমে পড়ে তা ফারাবি জানতো না নিজে না পড়লে। আদিত্য রেডি হয়ে ফারাবিকে নিয়ে বাংলাদেশে ফিরে এলো। ফারাবির বারণ কানে তুলো না। ততক্ষণে প্রায় রায়হানের বিয়ে পড়ানোর জন্য কাজে এলো। আদিত্য কিছু না বলে আশঙ্কিক তানভীর হাত ধরে টেনে নিয়ে এলো। তানভী বলল, ভাইয়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আইমে একদম চুপ। তানভী ভয় পেয়ে চুপ হয়ে গেল। অন্যদিকে নিজের প্রাণপ্রিয় বন্ধুকে নিজের হবু বউকে তুলে নিয়ে যেতে দেখে রায়হানের মেজাজ খারাপ হলো। সামনে দাঁড়িয়ে বলল, নিজে তো ঠিকই বিয়ে করে নিয়েছিস, আমার হবু বউকে কেন তুলে নিয়ে যাচ্ছিস? সমস্যা কি তোর? বিয়ে দিতে। বর তো এখানে, তুই বিয়ে দিবি কার সাথে? এদের কোনো কিছুই ভালো লাগছে না ফারাবির। তানভীর দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। ব্যাপার কিছুই তানভী বুঝতে পারছে না। কি হচ্ছে এসব? নাক উঁচু আলকাতরা ড্রামকে বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আদিত্য রায়হানকে সরিয়ে দিয়ে তানভীকে নিয়ে চলে এলো কাজী অফিসে।
সেখানে ফারাবি তানভীর বিয়ে দিয়ে বাসে ফিরতে দেখলো রায়হান অদিতিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আদিত্যের মাথা গরম হয়ে গেল। এবার সামনে এসে বলল, কি সমস্যা? শহর সামনে থেকে বিরক্ত করবি না তো। আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছিস? তুই আমার বউকে তুলে নিয়ে গেছিস, তাই আমিও তোর বোনকে তুলে নিয়ে যাচ্ছি। আই থাম। কি? কোথায় নিয়ে যাচ্ছিস? তুই বিয়ে দিতে নিয়ে গেছিস আর আমি বিয়ে করতে নিয়ে যাচ্ছি, সেম টু সেম। বলে অদিতিকে টেনে হিসে নিয়ে গেল। আদিত্য তপ্ত শ্বাস ফেল, তবে বাধা দিল না। অদিতিরও অভিমান জমেছে রায়হানের উপর। রায়হান অদিতিকে বিয়ে করে বাসায় নিয়ে গেল। নতুন বইয়ের পরনে টপস আর জিন্স, সকলেই বউ দেখতে বিস্ময় বিমূঢ়। রায়হানের বাবা চুপ থাকলেও রায়হানের মা হাই হাই করতে লাগলেন। রায়হান কারোর কথাই গুরুত্ব দিল না। অদিতিকে নিয়ে সোজা বাসঘরে ঢুকে বেডের উপর ছুঁড়ে ফেল। আফরোজা চৌধুরী ভীষণ খুশি। মেঘ না চাইতেই এ যেন বৃষ্টি। ফারার জন্য আদিত্যের উপর মনে কষ্ট থাকলো, এবার যেন সেটা লাঘব হয়েছে। তানভীকে খুব যত্ন করে বরণ করে নিয়েছেন চৌধুরী পরিবার। ফারাবির বেডরুমে ততক্ষণে বাসর সাজানো শেষ। তানভীকে বাসর ঘরে বসিয়ে দিল বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা। তানভীর কেমন যেন লাগছে, হুট করে নাক উঁচু ফারাবিকে বিয়ে করে। বধূবেশে তানভী বাসর ঘরে বসে রয়েছে। ফারাবির কেমন যেন লাগছে। নিজের বেডরুমে প্রবেশ করতে আজ তার ভীষণ অস্বস্তি হচ্ছে। আদিত্য বাবা মায়ের সাথে কথা বলে আয়মানকে কল দিয়ে ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ নিজের রুমে ফিরছিল। ফারাবিকে দোনামোনা করতে দেখে কানে ফোন রেখে বলল, কি সমস্যা? না, কিছু হয়নি। তো দাঁড়িয়ে আছিস যে? ইয়ে মানে... ফারাবি কিভাবে বলবে যে ওই জগরুটো মেয়েটার সামনে যেতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, সেখানে আবার রুম এবং বেড শেয়ার করা কতটা অস্বস্তিকর। রুমে যা। এই তো যাচ্ছে। ফারাবি রুমে ঢুকে ডোর অফ করলো। ফারাবিকে দেখে তানভী মাথা নিচু করে রইল। হঠাৎ ভীষণ হাসি পেল ফারাবির অবস্থা দেখে। ওদের কথোপকথন সে শুনেছে। আলকাতরার ড্রামটা যে বাসঘরে ঢুকছে না অস্বস্তিতে, সেটা তানভী বুঝতে পারল। আদিত্য নিজের রুমে চলে গেল। আজ না বলে ফারাবি সারাত ওখানেই দাঁড়িয়ে থাকতো। ফারাবিকে চেনা আছে আদিত্যের। ফারাবি একদম অন্যরকম। ফারাবি সোফার উপর বসে রইল। এক পলক তাকালো তানভীর দিকে। তানভী বসে আছে স্ট্যাচুর মতো। ফারাবি কী করবে ভেবে পাচ্ছে না। আবার তানভীও কিছু বলছে না। তানভীর থেকে কিছু আশা করাটাও বোকামি, কারণ তাদের বিয়েটা তো স্বাভাবিক নয়। ফারাবির অস্থির অস্থির লাগছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ফারাবি এখনও সোফায় বসে আছে। তানভী ধৈর্যহারা হয়ে শেষে নিজে রেগে মেগে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে ভারী লেহেঙ্গাটা বদলে নিল। ফারাবি তাকিয়ে রইল সেদিকে। শাড়ি পরায় তানভীকে এখন বউ বউ লাগছে, আর মেয়েটা অত্যন্ত সুন্দরী। তানভী মেকআপ রিমুভ করে লাইট অফ করে বেডের উপর শুয়ে পড়ল। আলকাতরার ড্রামটা বসে বসে ঝিমাক, আর না হয় মশা খাক, তার কি। ফারাবি পড়ল মহা বিপদে। আজকের মতো এত অস্বস্তি জীবনেও তার হয়নি। অন্ধকারে ফারাবি শার্ট বদলে হাত মুখ ধুয়ে ডিস্টেন্স বজায় রেখে তানভীর পাশে শুয়ে পড়ল। অসতর্কতা বশত হঠাৎ তানভীর গায়ে ফারাবির হাত লাগলো। তানভীর চেঁচিয়ে উঠে লাইট জ্বালিয়ে পড়ল। লজ্জা করে না আপনার? ফারাবি হতভম্ব হয়ে পড়ল। কি করলাম? অসভ্যের মতো স্পর্শ করছেন কেন? ফাজলামি করেন? অসতর্কবশত লেগেছে, সরি। ইচ্ছে করেই করেছেন, ভেবেছেন আমি কিছু বুঝি না? আশ্চর্য, তুমি তোতা পাখির মতো বকবক আর ঝগড়া ছাড়া কিছুই জানো না। ক্যারেক্টারলেস। ফারাবির মাথায় রক্ত উঠে গেল। ক্যারেক্টারলেসে কি দেখলো মেয়েটা? শাট আপ, আজে বাজে কথা বলবে না। বললে কি করবেন আপনি? ফারাবি আগুন চোখে তাকালো। ক্যারেক্টারলেসকে ক্যারেক্টারলেস বলেছি, এভাবে তাকানোর মানে কি? এমনিতেই জোর করে তুলে নিয়ে বিয়ে করছেন, লজ্জা করে না আপনার? ফারাবির গায়ে খুব করে লাগলো কথাগুলো। সামনে একটু স্পর্শ লাগতে কতগুলো কথা শোনালো। আশঙ্কিক হ্যাসকা টান দিয়ে তানভীকে বুকের ওপর ফেলো। এই কি করছেন? ছাড়ুন, অসভ্য ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেসের ক্যারেক্টারলেসগিরি দেখবে না। আর কথা বলতে দিল না। তানভীর অধৈর্যরা দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলো। তানভীর ফারাবির বুকে ধাক্কা মেরে ঠোঁট মুছতে মুছতে ওয়াক ওয়াক করলো। ফারাবি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তাদেরকে তানভী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, অসভ্য, খারাপ, ক্যারেক্টারলেস, নির্লজ্জ, কিডন্যাপার, নাকুচু, আলকাতরা ড্রাম, তেলের ড্রাম। হ্যাঁ, সবকিছুই আমি এর জন্যই প্রমোট করে দিয়েছি। ঠিক করেছি না? তানভী ফোঁস করতে লাগলো, ফোনা তোলা সাপের মতো। ফারাবি লাইট অফ করে হ্যাসকা টান দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে। এবার ক্যারেক্টারলেসের ডেমো দেখাবো তোমাকে তোতা পাখি, কাম অন। রাত বাজে 12:30।
অথচ রায়হানের আসার কোনো নাম নেই। অদিতিকে তখন বেডের উপর ছুঁড়ে কোথায় যেন চলে গেল। রুমে ঢুকতেই দেখল অদিতি সোফার উপর বসে আছে। রায়হান শেরওয়ানি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। বেলকনিতে গিয়ে একটা সিগারেট খেয়ে এলো। দেখলো অদিতি পূর্বে নাই বসে আছে। রেগে আছে কি না সেটা বোঝা যাচ্ছে না, তবে দেখতে স্বাভাবিক লাগছে। রায়হান বেডের উপর গিয়ে শুয়ে পড়ল। তা দেখে অদিতিও অভিমান করে সোফায় শুয়ে পড়ল। সেদিকে তাকিয়ে রায়হান বলল, কারো ইচ্ছা হলে বেড শেয়ার করতে পারে, আমার কোনো প্রবলেম নাই। যার ইচ্ছে সে শেয়ার করুক। সোজা আঙ্গুলে যে ঘি উঠবে না রায়হান বুঝতে পারল। উঠে অদিতিকে পাজা কোলে তুলে নিতেই অদিতি চেঁচিয়ে উঠে বলল, সমস্যা কি? ছাড়ুন। বিয়ে করেছে কি আলাদা ঘুমানোর জন্য নাকি? ছাড়ুন বলছি, আমি আপনার সাথে বেডে ঘুমাবো না। রায়হান বেডের উপর শুয়ে দিয়ে বলল, কেন? তানবীর বাসর ঘরে আমি ঘুমাবো না। রায়হান অবাক হলো। কত হিংসুটে মেয়ে দেখো। তানভীরের নাম লেখা আছে কোথাও? না থাকলেও এটা তানবীর জন্য সাজানো হয়েছে। আমি কিছুতেই ঘুমাবো না। বলে নেমে যেতে নাই। রায়হান ধরে ফেলে বলল, একবার নামিয়েছ তো তোমার আস্ত খবর আছে। বলেছি না আমি তানভীর বাসর ঘরে কিছুতেই ঘুমাবো না। রায়হান তপ্ত শ্বাস ফেল। কি হিংসুটে মেয়েরা বাবা। হিংসামের কিছুই দেখেননি। আর দেখার বাকি নেই। আছে, এই দেখুন। বলে অদিতি বাসর ঘরের সবগুলো ফুল ছিঁড়ে নিচে ফেলে দিল। রায়হান নির্বিকার হয়ে তাকিয়ে রইল। ফুল ছিঁড়ে অদিতি হাঁপাতে লাগলো। রায়হান লাইট অফ করে অদিতিকে কাছে টেনে আনলো। অদিতি ঠোঁটে চুমকে বলল, নিমফুল, বড্ড বার বেড়েছে তুমি। তোমাকে একটু পানিশমেন্ট দিতেই হবে। কাম অন বেবি। অদিতিকে কোনো কথাই বলতে দিল না। ঠোঁট দুটো দখল করে নিল। একসময় স্পর্শগুলো গাঢ় হতে লাগলো। আমেরিকা তখন প্রায় দুপুর 12টা। আইমান রান্না করছে। নন্দিনী ডাইনিংয়ে বসে আছে। ফ্রিজ থেকে চিজ নিতে এসে দেখল নন্দিনী মুখ মলিন, কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মন খারাপ তোমার? না। কফি করে দেব? তখন খেয়েছি। আইমান পপকর্ন ভেজে নন্দিনীর সামনে দিয়ে বলল, খাও। রাতে ঘুম হয়নি তোমার? নন্দিনী পপকর্ন খেতে খেতে বলল, হয়েছে। তোমার শরীর মুখ ফোলা দেখাচ্ছে, স্কিনে র্যাশও হয়েছে দেখছি। নন্দিনী টেবিলে মাথা রাখলো। আইমান বিচলিত হয়ে বলল, নন্দিনী, তোমার শরীর ঠিক আছে? আমার খুব টায়ার্ড লাগছে, নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে আমার। আইমান অস্থির হলো। নন্দিনীর কপালে হাত রাখতে চমকে উঠল। শরীরে জ্বর। নন্দিনী আগের থেকেও কেমন যেন শুকিয়ে গেছে, খেতেও চায় না তেমন একটা। নন্দিনীর হঠাৎ মাথা ঘুরে বমি বমি ভাব এলো। বেসিনে গিয়ে বমি করলো। আইমান অস্থির হয়ে বলল, নন্দিনী, তুমি ঠিক আছো? নন্দিনী মাথা ঘুরে ঝাপসা দেখতে লাগলো। বুকটা ধরফর করছে। অনেক কষ্টে বলল, আছি। বলেই নন্দিনী জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কুলকুচি করে সোফায় গিয়ে বসলো। আইমান রান্না চেক করে লেমন জুস করে বলল, এটা পান করো, ভালো লাগবে। নন্দিনী জুসটুকু পান করে নিল। আইমান অনেকগুলো ফল কাটলো। আঙ্গুর ধুয়ে প্লেটে দিল। ব্লেন্ডারে আরও 1 গ্লাস ফ্রেশ জুস ব্লেন্ড করে নিল। নন্দিনীকে খেতে দিয়ে বলল, তোমাকে খুব দুর্বল দেখাচ্ছে নন্দিনী। তোমার শরীর কেমন ফ্যাকাশে হয়ে গেছে। নাও, সবগুলো ফ্রুটস আর জুসটা শেষ করবে আধ ঘন্টার মধ্যে। খাওয়া দাওয়া নিয়ে আমি কারোর সাথে আপোষ করি না। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসলো। জুসের মধ্যে এক চুমুক দিয়ে বলল, আজ এত রান্না করছেন কেন? আদিত্য আসবে নাকি? ভাইয়া কাল আসবে। তাহলে আজ যে অনেক কিছু। সেটা সারপ্রাইজ। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। আইমান ডোর খুলতে নন্দিনী দেখল আদিত্য আর আইমানের মতো গরম কারণে বয়স 30-এর মতো একজন পুরুষ আইমানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া মিস ইউ, কেমন আছো? ভালো। এতদিন পর তোর আসতে মন চাচ্ছে। কি করব বলো? সারাদিন তোর ঘোরাঘুরি ছাড়া আর কিছু নেই? মানুষটা চমৎকার হাসলো। নন্দিনী কৌতূহলী হলো। আগন্তুক নন্দিনীকে দেখে বলল, শি ইজ নন্দিনী রাইট? আইমান নন্দিনীকে বলল, সারপ্রাইজ নন্দিনী। নন্দিনী বিস্ময় বিমোর। উনি কে? আইমান মুচকি হেসে বলল, গেস করো। নন্দিনী ছটফটালো। আইমান হেসে উঠে বলল, ও আরবি, তোমার সবচেয়ে ছোট দেবর। আগে তো কখনো দেখিনি, নামটাও তো শুনিনি। ও সারা জীবন সবার থেকে দূরে দূরে থাকে, ঘুরতে পছন্দ করে, এজন্যই দেখো নেই। আরবি মুচকি হেসে বলল, হাই। হ্যালো। আইমান বলল, আদিত্য ভাইয়ের ওয়াইফ। ও রিয়েলি ভাইয়া?
ভাইয়া বিয়ে করেছে অথচ আমি জানি না, সো স্যাড। 1 সপ্তাহ হয়েছে বিয়ের, জানবি কিভাবে? তোকে ফোনে কেউ পায় নাকি? যা ফ্রেশ হয়ে নে, পরে দুঃখ করিস। নন্দিনীর থেকে আরাবি চোখ সরিয়ে নিল, মৃদু হেসে দ্রুত নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখলো আইমান রান্না করছে। ভাইয়া কি রান্না করো? নিজেই দেখ। আরাবি ঢাকনা তুলে দেখতে লাগলো। সে ভীষণ খুশি হলো। তার আসার খবর শুনলে আইমান চেম্বারে কিংবা হসপিটালে যায় না, তার পছন্দের সকল রান্না করে রাখে। আরবি একটা চামচ দিয়ে সব টেস্ট করে দেখলো। ফারা কই ভাইয়া? রুমে। কিছু শুনলাম ওর ব্যাপারে। যেমন কর্ম তেমন ফল। আরাবি ফারার ডোরে টোকা দিল। কিছুক্ষণ পর ফারা এসে ডোর খুলতেই চমকে গেল। আরাবিকে দেখে খুশি হওয়ার বদলে রেগে উঠে ডোর বন্ধ করতে নিলেই আরাবি ভেতরে ঢুকে গেল। তা দেখে আইমান বলল, আরেক পাগল এসে জুটেছে, মাথা শূন্য করবে এবার। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। তপ্ত শ্বাস ফেল আইমান। ফারা চেঁচিয়ে উঠে বলল, লজ্জা করে না মেয়েদের রুমে ঢুকতে? তোমার রুমে ঢুকতে লজ্জা করবে কেন? বের হও বলছি। শুনলাম ভাইয়ার কাছে পাত্তা না পেয়ে মার খেয়েছো। ফারা তেলে বেগুনে জ্বলে উঠল। আমার রুম থেকে যাও বলছি। আরাবি বেরিয়ে এলো। লাঞ্চ করতে সবাই বসলো, ফারা আসেনি। নন্দিনীর মুখোমুখি হয়ে বসে খাওয়ার ইচ্ছে নেই তার। আইমান খাবার সার্ভ করছে। নন্দিনী আরাবি দুজনেই টেবিলে বসেছে। ভাইয়া ফারা খাবে না? মহারানীকে প্রতিবেলা ডেকে ডেকে খাওয়াতে হয়, যা একটু ডেকে নিয়ে আয়। আরবি উঠে গেল। আইমান বিয়ে পিরালো। পুরুষ হয়েও রান্না করি, আবার প্রতিবেলা ডেকে ডেকেও খাওয়াবো। কত জমিদারি, সব যেন আমার ঠেকা। আইমানের বিরক্তিকর মুখের দিকে তাকিয়ে রইল নন্দিনী। নন্দিনী খাওয়া শুরু করো। ফারা আরাবির পেছন পেছন এলো। নন্দিনী তাকালো না। ফারা এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। সবাই খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বললেও ফারা ছিল নির্লিপ্ত, যেন একটা স্ট্যাচু। বিকালবেলা আইমান আর আরাবি গিটার বাজিয়ে গান গাইল। নন্দিনী একটু ঘুমিয়েছিল। গিটারের শব্দ শুনে উঠে এলো, দেখলো দু ভাই গান গাইছে। নন্দিনীকে দেখে আরাবি ডাক দিয়ে বলল, ভাবি গান শুনলে আসো। ভাবি ডাকাই নন্দিনীর কেমন যেন লজ্জা লাগলো। আরবি তার থেকেও বয়সে কত বড়, আবার ভাবি ডাকছে। নন্দিনী হাত মুখ ধুয়ে আইমানের বেলকুনিতে এলো। বেলকুনিটা বড়সড়। নন্দিনী বসলো। হঠাৎ বাইরের দিক চোখ পড়তে দেখলো 3টি হরিণ ঘাস খাচ্ছে। নন্দিনী ভীষণ অবাক হলো। আইমানের বেলকুনিতে হঠাৎ একটা কাঠবিড়ালি এলো। আইমান উঠে গিয়ে 3-4 রকমের বাদাম মিক্সড করে নিয়ে এসে কাঠবিড়ালিকে দিল। নন্দিনী আরেকটু অবাক হলো। বিড়ালিটা খুব দারুণ, ও কি প্রতিদিন আসে? আরাবি বলল, ভাইয়াকে দেখলেই হলো, বাদাম খাওয়ার জন্য আসে। ও। আইমান চেয়ারে বসতেই আরাবি বলল, শুনলাম তুমি নাকি মেজো ভাইয়ার সাথে ফ্রেন্ডশিপ করেছো। নন্দিনী মুচকি হাসলো। হ্যাঁ। আমি কি তোমার বন্ধু হতে পারি? তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আরাবি হাত বাড়িয়ে দিল। নন্দিনী হাতের উপর হাত রেখে বলল, ফ্রেন্ডশিপ। আইমান মৌন রইল। আরাবি মুচকি হাসলো। সে বলল, ফ্রেন্ডশিপ। কিছু সময় পর আরাবি হঠাৎ বলে উঠল, ভাবি তুমি নাকি গান গাইতে পারো। নন্দিনী লাজুক হাসলো। পারি, একটু একটু। একটা গান গাও প্লিজ। না না। কি না না? ভাইয়ার সাথে গাও দুজনে, আমি গিটারে সুর তুলি। নন্দিনী দোনামানো করলো। আরাবি বারবার রিকোয়েস্ট করলো। এরপর নন্দিনী রাজি হলো। অতঃপর গলা পরিষ্কার করে ওরা দুজনে গান ধরলো। ফারাও ওর বেলকুনি থেকে এদিকে তাকিয়ে রইল। এতক্ষণ ওদের গান শুনলো। গান শেষ হতে চলে গেল। নন্দিনী হঠাৎ জোরে জোরে শ্বাস ফেলে পেট ধরে আর্তনাদ করে উঠল। আইমান ঘাবড়ে গিয়ে বলল, নন্দিনী কি হয়েছে তোমার? নন্দিনী চোখে মুখে ঝাপসা দেখতে লাগলো। শ্বাসকষ্ট উঠল। ওরা দু ভাই অস্থির হয়ে গেল। আরাবি বলল, ভাবি কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমার মাথা ঘুরছে, কোমরের দুপাশে ব্যথা করছে, তলপেটেও প্রচন্ড ব্যথা করছে বলেই বমি করলো। নন্দিনী হঠাৎ সেন্সলেস হয়ে পড়ল। আইমান অস্থির হয়ে বলল, আরাবি গাড়ি বের কর, নন্দিনীকে হসপিটাল নিতে হবে।
আইমান নন্দিনীকে পাজা কোলে তুলে নিল। নন্দিনী শুকিয়ে কেমন যেন হয়ে গেছে, ওজন হ্রাস পেয়েছে। নন্দিনীকে দ্রুত হসপিটালাইজড করা হলো। ডক্টর বেশ কয়েকটা টেস্ট দিয়েছে নন্দিনীর জন্য। দুভাই মিলে সেগুলো টেস্ট করতে দিল। সারাত আইমান ঘুমাতে পারেনি, চিন্তিত হয়ে কেবিনে বসে রয়েছে, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। এরপরে তিনি রিপোর্টগুলো হাতে পেয়ে আরবি কেবিনে ঢুকলো। আইমানকে অনুভূতি শূন্য হয়ে বসে থাকতে দেখে হতাশ শ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। আরবির উপস্থিতি টের পেয়ে জিজ্ঞেস করলো, রিপোর্ট এসেছে? আরবি ঘাবড়ে গেল। আইমান এক পলক তাকালো। আরবি মুখ মলিন এবং থমথমে। কি হলো, রিপোর্টগুলো দে। আইমান নিজেই টেনে নিল রিপোর্টগুলো। আরবি আর দাঁড়ালো না, বেরিয়ে গেল কেবিন থেকে। একজন ডক্টর হওয়া দৌড় রিপোর্টগুলো চেক করতে আইমানের অসুবিধা হয়নি। আশঙ্কিক মাথায় আকাশ ভেঙে পড়ল। আইমান চিৎকার করে উঠল। নন্দিনী ঘুম ভেঙে গেল। আইমান রিপোর্টগুলো ছুঁড়ে ফেল, চিৎকার করে বলল, মিথ্যা, সব মিথ্যা, এটা কিছুতেই হতে পারে না। আরবি করিডোরে দাঁড়িয়ে রইল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কেন যেন খুব বিষণ্ণ লাগছে তার। এই তো গতকালই হাসি খুশি মেয়েটার সঙ্গে দেখা, তারপর দেবর থেকে বন্ধুত্ব হলো দুজনে, অথচ আজই এমন কিছু শুনতে হবে। আরবি কোনাক্ষেরও ভাবতে পারল না আরবি নিজেও একজন ডক্টর। রিপোর্টগুলো পেয়ে সর্বপ্রথম সে নিজে চেক করেছিল। নন্দিনী আতঙ্কিত হয়ে তাকালো আইমানের দিকে। আইমান দিক বিদিক শূন্য হয়ে উঠে আসতেই নন্দিনী নিজের দুগালে হাত রাখলো। আইমান হাত সরিয়ে দিয়ে এক গালে হাত রেখে বলল, তুমি অসুস্থ, এটা কেন লুকিয়েছো ঝিনুকমালা? নন্দিনী চোখ বন্ধ করে রইল। এজন্যই কি তুমি সুইসাইড করতে চাইতে? জলপ্রপাতে নাই নোনা জল গড়াতে লাগলো নন্দিনীর গাল বেয়ে। তপ্ত জলে ভেসে গেল আইমানের চিবুকও। নন্দিনী মুখ আজলাই তুলে কান্নাসিক্ত গলায় পড়ল, ঝিনুকমালা, তুমি আমার কাছে কেন লুকালে বলো? আমরা না ভালো বন্ধু হলাম, তাহলে কেন লুকালে? নন্দিনীর অসুস্থতার খবর পাওয়া মাত্রই আদিত্য আমেরিকায় ফিরে এলো। তার সাথে এলো রায়হান, অদিতি, মেহেরাব, ফাল্গুনি এবং ফারাবি, তানভিও। ভাগ্যিস অদিতির জন্য আদিত্য, ফাল্গুনির জন্য আরাবি আর তানভির জন্য রায়হান অ্যাপ্লাই করে রেখেছিল 5 বছর পূর্বে। যদিও ইতিমধ্যে তারা ভিসা পেয়ে গিয়েছিল, তাই নন্দিনীর অসুস্থতার কথা শোনা মাত্রই সবাই চলে এলো। আদিত্য নন্দিনীর কেবিনে প্রবেশ করতে দেখল আইমান নন্দিনীর মুখ তুলে ধরে আছে। কারোর উপস্থিতি টের পেতে আইমান সরে এলো। নন্দিনী এতটা কাছে আইমানকে দেখে আদিত্যের কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল, বুকটা ধরফর করছিল। আইমান আদিত্যকে কিছু না বলে বেরিয়ে গেল। অসহ্য লাগছে তার সব কিছু। আদিত্য এক পলক তাকালো আইমানের দিকে। উস্কো খুস্কো কেমন বিধ্বস্ত আর চোখ মুখ ফোলা দেখাচ্ছে, চোখগুলো রক্তাভ। এত না ভেবে আদিত্য নন্দিনীকে উঠে বসালো। নিজের বুকের সাথে শক্ত করে মিশি অনেকগুলো চুমু খেলো হাতে, গালে, কপালে। নন্দিনী ফুল, কি হয়েছে তোমার? অসুস্থ হয়ে পড়লে কিভাবে? নন্দিনী কিছু বলতে পারলো না, কেমন যেন বুক ঠেলে কান্না আসছে। আদিত্য মাথায় চুমু খেয়ে বলল, আমি এসে গেছি তো, ভয় পায় না নন্দিনী ফুল। নন্দিনী হঠাৎ শব্দ করে কেঁদে উঠল। আমি আর বাঁচবো না বোধ হয় আদিত্য, আপনার সাথে আমার ছোট্ট একটা সংসার করা হবে না মনে হয়। করিডোরে আইমান আর আরাবি দাঁড়িয়ে রইল। নন্দিনীর কথাগুলো শুনতেই আইমানের কলিজা স্যাত করে উঠল। দূর পাগলি, কে বলেছে এমন কথা? এমন কথা বলতে নেই নন্দিনী, আমাদের এখনো কত কি করা বাকি। বুক ঠেলে নন্দিনী এত এত কান্না এলো যে আদিত্যের চোখ দিয়েও টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদিত্য শক্ত করে চেপে রাখলো বুকে, যেন পরাণ পাখিটা উড়াল দেবে বুকের পিঞ্জিরা ছেড়ে। আদিত্য কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে পড়ল, এমন কথা আর কখনো বলে না নন্দিনী, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আই প্রমিস। অনেক হয়েছে তোমাকে ছেড়ে একা থাকা, আর না। নন্দিনীর শরীরে বার ছেড়ে দিল, কেমন দুর্বল লাগছে তার, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ কেবিনে নক পড়ল। আদিত্য বিরক্তি নিয়ে সরে দাঁড়ালো। কেবিনে প্রবেশ করলো ডক্টর হ্যারিসন, মিল্টন আর একজন নার্স। আদিত্যকে দেখে মুচকি হাসলো। নন্দিনীকে চেক আপ করে রিপোর্টগুলো উল্টে পাল্টে চেক করতেই মুখটা মলিন হয়ে গেল ওনার। একবার নন্দিনীর দিকে তাকালেন। মেয়েটা বিদেশিনীদের মতো রূপবতী না হলে মায়াবতী তো বটেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ডক্টর গম্ভীর স্বরে নন্দিনীকে জিজ্ঞেস করলেন, তোমার কি প্রায় শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যথা হয়? নন্দিনী দুর্বল গলায় বলল, হ্যাঁ। শেষ কবে জ্বর হয়েছিল? এই তো সপ্তাহ 2 পূর্বে। আচ্ছা, কখনো কি তোমার বুক চেপে ধরে এসেছে
এই যেমন দমবন্ধ বা শ্বাসকষ্টের মতো? হ্যাঁ। রক্ত দিয়েছো কয়বার? কয়েকবার। ডক্টর কি বলেছিলেন? হিমোগ্লোবিন কম। সেন্সলেস হয়েছে কখনো? হ্যাঁ, অনেকবার। কোমরের দুই পাশে এবং তলপেটে ব্যথা হয়? হ্যাঁ। প্রস্রাবের সাথে ব্লাড যায়? নন্দিনী মাথা নাড়ল। আদিত্য চমকে উঠে রিপোর্টগুলো হাতে নিতেই আরবি এসে পড়ল। রিপোর্টগুলো লাগবে, এদিকে দাও, মেডিসিন আনতে হবে। বলে আরবি রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে গেল। ডক্টর এবং আদিত্য হতভম্ব হয়ে গেল। আদিত্য প্রতিক্রিয়া করল না। আদিত্য ডক্টরকে সবই কিছু জিজ্ঞেস করতে নিবে, তার পূর্বেই আইমান এসে বলল, ডক্টর, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, প্লিজ কাম অন। আইমান নিজেই ডক্টরের হাত ধরে টেনে নিয়ে গেল। ডক্টর ভীষণ অবাক হলেন। অবাক হলো আদিত্য নিজেও। ডক্টর যেতেই অতিথিরা নন্দিনীর কেবিনে প্রবেশ করলো। ওরা সবাই সোজা হসপিটালে চলে এসেছে। অদিতি ঝাঁপিয়ে পড়ে ডুকরে কাঁদতে লাগলো। নন্দিনীর মুখটা মলিন হয়ে গেল। অদিতি কাঁদতে কাঁদতেই বলল, নন্দু, তুই কিভাবে অসুস্থ হয়ে পড়েছিস বলতো? নিজের একটুও যত্ন নিস না, তাই না? নন্দিনী মলিন হাসলো।